শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, এত কামনা, এত সাধনা, কোথায় বেশে কি আছে শেষে পথে। হ্যালো, প্রকাশ দা। দুপাশে দুজনকে নিয়ে বসে আছি আমি, শ্রী প্রকাশ ভট্টাচার্য আর আমাদের প্রিয় রিঙ্কুদি, শ্রীমতী সর্বাণী ভট্টাচার্য, আমাদের কাছে রিঙ্কুদি। তো প্রকাশ দা সম্পর্কে আমি আর আবারও করে কিছু বলছি না, আমি সরাসরি বরং আমাদের যা আমাদের তরফ থেকে যা জানার সেই প্রশ্নেই চলে আসছি। একটা দীর্ঘ জীবন থিয়েটারের, অনেকটা পথ এসেছেন, আরো অনেকটা পথ আছে চলার। এখন যতটা পথ এসেছেন তার সমস্তটা হয়তো আমাদের এই সাক্ষাৎকারে ধরাটা সম্ভব হবে না, কিন্তু তবুও যে দিকটা মানুষ ইতিমধ্যে প্রকাশদা সম্পর্কে জানেন, সেই দিকটা প্রকাশদা বলবেন, নিশ্চয়ই বলবেন। তার বাইরেও অনেকটা দিক আমি জানি, যেহেতু আমি প্রকাশদার সাথে বেশ কয়েকটা কাজ করেছি, আর যেই দিকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, অথচ যে দিকটা নিয়ে আমার মনে হয় আলোচনা অনেক বেশি হওয়া উচিত ছিল, একটু কম আলোচনা হয়েছে। আমি সেই দিকটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে প্রকাশদার পরিচালনা করা যে থিয়েটার গুলো, নির্দেশনার যে থিয়েটার গুলো, সেগুলো খুব মানুষ পছন্দ করে দেখতে। মানে একদম না সরাসরি প্রকাশদার হাতে যেন একটা কোথাও একটা মানুষের মন যদি লোহা হয়, প্রকাশদার হাতে একটা চুম্বক থাকে, টাক করে মারেন, গিয়ে ওইখানে একদম গেঁথে যায়। মানুষ যখন, দর্শক যখন অডিটোরিয়াম ছেড়ে বেরিয়ে আসেন, দর্শক, তখন সেখানে প্রকাশদা থাকেন না, তখন সেখানে নাট্যকার থাকে না, অভিনেতা অভিনেত্রী কেউ থাকে না, শুধু একটা গোটা থিয়েটার থাকে, একটা ঘটনা থাকে, যেটা নিয়ে মানুষ কথা বলতে বলতে হল থেকে বেরিয়ে আসে। এই যে কোথাওই উফ কি দুর্দান্ত পরিচালনা নাটকের, আহা কি স্ক্রিপ্ট নাটকটা, উফ কি ফাটিয়ে অভিনয় করেছে সবাই, এইসবের বাইরে গিয়ে যে যেই যেইটা উঠে আসে সেটা হচ্ছে যে যে নির্যাসটা উঠে আসে থিয়েটারের, আমার কোথাও একটা মনে হয়েছে যে এই কাজটি খুব একটা সহজ নয়। দেখনদারিটা একটা খুব বড় ব্যাপার, তো অনেক কিছু দেখাতে চাই আমরা থিয়েটারে। প্রকাশদা কি ভাবেন, কি এমন ভাবেন যেই ভাবনাটা মঞ্চে উম, মানুষকে দেখান না, মানুষ শুধু থিয়েটারটা দেখেন? কি ভাবেন প্রকাশদা? এইখান থেকে শুরু করব। হয়তো অনেকটা চলতে চলতে পরে এই প্রশ্নটা আসা উচিত ছিল, কিন্তু আমার খুব বেশি করে মনে হয় যে প্রকাশ দ্বারা এই দিকটা নিয়ে শুরুতেই আলোচনা হওয়া উচিত। আমি তো তথাকথিত কোনো বিখ্যাত পরিচালক নই। আমার কাছে, আমি যখন কোনো নাটক, আমাকে বাধ্য হয়ে নাটক পরিচালনা করতে হয়েছে দলে, কেউ নেই, ঠিক আছে, কিন্তু আমি যাদের সান্নিধ্যে বড় হয়েছি, যাদের কাজ দেখেছি সামনে থেকে, সেটা আমার বিরাট সৌভাগ্য। আমি সৌম্য মিত্রকে দেখেছি, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, বিভাস চক্রবর্তীকে দেখেছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে দেখেছি। তাদের প্রযোজনা মাউন্ট করাটা আমি হুম দেখেছি হুম কিভাবে। হুম আর সবচাইতে যেটা আমাকে বেশি করে টানে, সেটা হচ্ছে একটা গল্প বলা। হুম আমি গল্প বলতে চাই, লোকে গল্প শুনতে আসে। হ্যাঁ, একটা নাটকের মধ্যে আমি কত ট্রিটমেন্ট করলাম, কি করলাম, তার থেকে একটা ভালো নির্যাস গল্পটা পৌঁছলো কি, মানুষ কিছু নিয়ে ফিরলো, হুম এটা আমার কাছে হুম খুব ইম্পর্টেন্ট। এবং এই ব্যাপারে আমি সিনেমা প্রচুর দেখতাম, হুম ওইটা আমাকে খুব কাজ দিয়েছে। আমি যেমনি মানুষের আবেগকে ছুঁতে চাই, মানুষ আবেগপ্রবণ এবং আমি নিজেও আবেগপ্রবণ, হুম সেই আবেগটাকে ছুঁতে চাই। সেই আবেগটা ছোঁয়াতে আমি যেমনি সিনেমা দেখতে গিয়ে
আমি তরুণ মজুমদারকে আমার ভীষণ ভালো লাগতো। হুম তরুণ মজুমদার, তপন সিনহা, সত্যজিৎ রায় আছেন, মাথার হুম উপর আছেন, হুম মৃণাল সেন মাথার উপর হুম আছেন। হুম কিন্তু তরুণ মজুমদার বা হুম তপন সিংহ এরা যেভাবে ফিল্ম করতো, যেটা আমায় খুব টাচ করতো, হুম মানুষকে নাড়িয়ে দিত, হুম এবং খুব ছোট ছোট আমাদের ব্যবহারিক কাজ সেই আবেগটা ছুঁয়ে দিত, সেইটা আমি গ্রহণ করতাম। এবং আমি কেন তরুণ মজুমদারের ছবি দেখে মানুষ কাঁদছে, কেন হাসছে, কেন তপন সিনহার ওই ছবিটা দেখে মানুষ নড়ে উঠছে, ওরকম একটা আপনজনের মতো ছবি, ওটা তো কোনো ফিল্ম ফেয়ার হুম অ্যাওয়ার্ড হুম পেল হুম না, হুম কিন্তু ওই রকম ছবি, হুম যেটা মানুষ, হুম সাধারণ মানুষ, হুম দর্শক, মানে একটা অর্ডিনারি রাস্তার ফুটপাতের লোকও আবার একটা বিত্তমান লোকও, দুজনেই সমানভাবে উপভোগ করছে, তার সে তার মতো করে উপভোগ হুম করছে, কিন্তু দুজনেই উপভোগ করছে। এই উপভোগটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। হুম মানুষ সময় নষ্ট করে, পয়সা খরচা করে একটা নাটক দেখতে আসবে, সে তো আমি কত জানি, আমি কত জ্ঞানী, এটা জানার জন্য নয়, সেই নাটকটা দেখে খানিকটা আনন্দ, এটা হুম বিনোদন। হুম এবং এই নাটক কথা হচ্ছে একটা প্লে, হুম আমরা খেলা করি, হুম এই খেলাটা কতটা তার কাছে যে পৌঁছলো, পৌঁছতে পারলো কি, তাহলেই সেটা লাগলো, আর না লাগলে লাগলো না। মানে এটা একটা খুব খুব মজার কথা প্রকাশ দা এখানে তুলেছেন, সেটা হচ্ছে যে সরি। আমি কত জানি এই যে পুরস্কার পাওয়া, একটা অত্যন্ত চর্চিত সিনেমা হোক বা থিয়েটার হোক, সেটা কোনো পুরস্কার পাচ্ছে না, কিন্তু দর্শক একটা থিয়েটার পাচ্ছে, দর্শক একটা গল্প পাচ্ছে, যেটা সেই দর্শক কিন্তু আজীবন বয়ে বেড়ায়, এমন মানে আজীবন নিয়ে যায় এরকম। তার মানে আমার এত ছোট অভিজ্ঞতাতে আমি এখনো হলে গেলে মনসামঙ্গলের কথা বলে, কি এমন করেছি ওখানে, নাটকটা নিয়ে কথা বলে, এখনো রমণী মোহন নিয়ে কথা বলে, মানে আপনার করা সমস্ত নাটক নিয়ে এখনো পর্যন্ত পুরোনো দিনের দর্শকরা যারা দেখেছেন সেই নাটকগুলো নিয়ে কথা একদম। বলেন। আপনি একটা কথা বললেন, সেই প্রসঙ্গটাতে আপনাকে আমি আরেকটু চাইবো যে আপনি বিস্তারিত বলুন, সেটা হচ্ছে যে থিয়েটার বিনোদন, কিন্তু আপনার নাটকে তো শুধু বিনোদন নেই, আপনার নাটকে তো অনেক না, রাজনীতিও আছেন, আছে অবশ্যই। সেখানে মানে একটা গল্প শুধু বলে দেওয়ার জন্য বলা না, নয়। আপনি কি ভেবে নাটকটা নির্বাচন করেন যে এই কথাটা বলবো? দেখো, একটা নাটক নির্বাচন করার সময় প্রথমেই ভাবি, এটা আমাকে কোথাও ভাবালো কি, এটা আমার হুম ভালো লাগলো কি, হুম প্রথম কথা আমার ভালো লাগলো কিনা। হুম প্রথম যদি আমার ভালো লাগে, এবং সেটা যদি আমাকে কোথাও ছুঁয়ে যায়, আমি বিশ্বাস করি সেটা আরেকজনকে ছুঁবে। হুম যদি আর যদি ওপর ওপর ভাবি যে এইটাকে থেকে আমি এই টেকনিক দিয়ে আমি এটাকে ধরিয়ে নেবো, হুম তাহলে সেটা কিন্তু করানো যায় না। কারণ মানুষকে ধরাতে গেলে তাকে অন্তরটাকে ছুঁতে হয়। আমি সেই অন্তরটাকে ছুঁতে চাই। তেমনি আমি আমি যখন রমণীমোহন করেছিলাম, তার মধ্যে এটা তো এর আগে অনেক দল করেছে, হুম সেটা ছোট নাটক ছিল। হুম সেটাকে আমি যখন বড় আকারে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করলাম, সেখানে নাট্যকার কতগুলো জিনিস দিয়েছিল, তার বাইরে গিয়ে আমি কিছু কিছু জিনিস করি। আমাকে নাটক দেখার পর অরুণ মুখোপাধ্যায় বলে, তুমি শেষটা এরকম করলে কেন? হুম তখন অরুণদাকে আমি বলেছিলাম যে নাট্যকার একরকম ভাবে রিপ্রেজেন্ট করেছে রমণী মোহনকে, কিন্তু রমণী মোহন আছে, যারা শিল্পী, তারা যে কোনো জায়গায়, সেখানে নাট্যকার করেছিল যে শিল্প, সে অন্য জায়গায় গিয়ে কোথাও যাত্রা করছে বা কিছু, কিন্তু সে যে পরিবার, তার পরিবার যে স্যাক্রিফাইসটা করছে সেটা কোথায়? হুম এই পরিবার, এটা মানুষ কিন্তু ভীষণভাবে চায় যে তার স্যাক্রিফাইসটা কে দেখবে, তার কষ্টটা কে দেখবে। সে তো একটা, আমরা যখন কোনো রকম কেউ মঞ্চে অভিনয় করছে, বা কেউ মঞ্চে নির্দেশনা করছে, বা কেউ সে মঞ্চে বাইরে ব্যাক স্টেজে কাজ করছে, তারা কিন্তু একটা তাৎক্ষণিক আনন্দ পাচ্ছে, হুম হুম কিন্তু তার পরিবার, তার ফ্যামিলি কি পাচ্ছে? সে তো ফ্যামিলিকে মেরে দিয়ে আসছে। হুম আমি নিজের ব্যক্তিগত জীবনেও আমি, এটা কোনো বড় করা কথা নয়, আমরা তো অনেক সময়, আমার বাবা মারা গেছে, সেই দেখে আমরা শো করতে গেছি। দর্শক তো আর সেটা শুনবে না, সেটা দেখবে না। দর্শক দেখবে ওইটা। কিন্তু আমাকে ওটাকেও জানিয়ে দেবো দর্শককে। থিয়েটার হচ্ছে এই। হুম এদের স্যাক্রিফাইস ছাড়া থিয়েটারটা হয় না। থিয়েটারটা এইটা সর্বাঙ্গভাবে একটা থিয়েটার হয়ে ওঠে। সেটা বলার চেষ্টা করেছিলাম। পেরেছি কি পারিনি, দর্শকরা বলবে, দর্শকরা বিচার করবে। কিন্তু আমার কাছে চেষ্টা ছিল ওইটা। আরেকটা ছিল যে আমি ভীষণ না, উম আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের জীবন নেই। আমি রমণীমোহন নাটকে কিছু গান টান ছিল না তো। আমি ওই
গানকে ব্যবহার করছিলাম, হুম, রবীন্দ্রনাথের গান। হুম, এবং রবীন্দ্রনাথের গান এমনই আমার ভীষণ প্রিয়, আমি শুনি ভীষণভাবে। যে সব জায়গায়, যেকোনো জায়গায় রবীন্দ্রনাথের গান আছে। তুমি কষ্ট পাও, তাতেও রবীন্দ্রনাথের গান আছে। হুম, আনন্দ পাও, তাতেও হুম, আছে। ভালোবাসো, তাতেও আছে। দুঃখ পাও, তাতেও আছে। সবেতে আছে। সেইগুলোকে আহরণ করে নিয়ে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ঠিক জায়গায় যদি ওটা ছুঁয়ে দেওয়া যায় না, মানুষ নড়ে চড়ে উঠবে। আমরা ইন্টারভেলের আগে একটা গান ব্যবহার করছিলাম, ওই গানটা বলো কি? শেষ কোথায়, হ্যাঁ, হ্যাঁ, শেষ কোথায়, হ্যাঁ, ওই একটা শেষ কথা। শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে পথে, এই গানটা। এই গানটা ব্যবহার করেছিলাম কারণ তার আগেই ছেলে বাবাকে মেরেছে। হুম, হ্যাঁ, এখানে তার মায়ের সামনে বাবাকে মানেনি, অপমান করেছে অপমান করেছে। এবং তাকে হিজড়ে বলেছে। লোকটা নিশ্চয়ই হিজড়ে, না হলে এত ভালো মেয়ে সাজে কি করে? সেই জায়গায় বাবা তো কষ্ট পেয়েছে, মাও তো কষ্ট পেয়েছে, হুম, এবং ছেলে যে বলেছে ছেলেও কষ্ট পেয়েছে। হুম, এটা সবটা মিলে একটা জায়গা তৈরি হয়। সেই জায়গায় যখন ওই জায়গাটায় যখন বলে যে তুমি আমার জন্য কত করেছো, সত্যি কথা, ও তো যাত্রা করে গেছে, এই ছেলেগুলোকে মানুষ করেছে সে। তার কষ্টটা, তার ব্যথাটা যদি আমি ছুঁতে পারি, তাহলে কিন্তু ওর ব্যথাটাকেও বাড়িয়ে দেওয়া যায়। এটা আমার মনে হয়েছে। আমি আমি খুব বেশি ইয়ে করে করি না। আমি কিন্তু এইগুলো ছোঁয়ার চেষ্টা করি। তাতে চপলদা খুব অভিমান করে বললেন একদিন, "তুমি তো তোমার বউকে খালি তুলে দিলে।" কিন্তু আমি বউকে তুলিনি। আমি চপলদার কাছে সম্মান রেখে, চপলদা না থাকলে ওই নাটকটা এই জায়গায় পৌঁছতো কিনা সন্দেহ আছে। হুম, হ্যাঁ? কিন্তু পেয়েছি, এইসব মানুষের ভালোবাসা পেয়েছি, এইসব মানুষকে পেয়েছি সান্নিধ্যে, করেছি। তেমনিভাবে আমার যখন মনসামঙ্গল করি, মনসামঙ্গলটা একটা দিন উজ্জ্বল নাটকটা শোনালো। মনসামঙ্গল যখন শোনালো, এবং আমি যখন নাটক শুনি না, আমি শুধু শুনি না, আমি কত ছবি দেখি। হুম, আমার ওটা ভীষণভাবে টাচ করে ছবি দেখাটা। যে ছবিটা আমি দেখছি, আমি ছবি পাচ্ছি কি কিছু? হুম, কারণ নাটক দৃশ্যকাব্য। একটা হুম, তাকে হুম, আমাকে শুধু কথা নয়, হুম, তার মধ্যে মানুষ ছবি দেখবে, হুম, মানুষ দেখবে, হুম, রিলেট করবে, এবং তার জীবন থেকেও রিলেট করবে, সমাজ থেকে রিলেট করবে। তবে আমি যখন মনসামঙ্গলটা পড়ি, আমার ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। কিন্তু করবো কি করে? উজ্জ্বল তখন আমাকে ইন্দ্রর সঙ্গে আলাপ করালো। একদিন কফি হাউসে বসে কথা বললাম। ইন্দ্র তখন আমাকে ও যেমনিভাবে প্রযোজনা করে, বিরাট মাপের, টাকার কোনো ফ্যাক্টর নয়। হুম, কিন্তু আমি তো জানি আমার দর কতটা। লোকে তখন তো আর প্রকাশ ভট্টাচার্যের নাটক দেখতে আসবে না, আসবে অমুকের নাটক দেখছি। মানে মুশকিল হচ্ছে আমার তখন, আমি যেটা চাইছি আমি তার থেকে সেটা পাবো না, আমার খুব অসুবিধা হবে। কারণ আমি তো ওই মাপে নই, এবং আমি খুঁজছি, এবং কিন্তু আমি ভালো অভিনেতা চাইছি, ভালো অভিনেত্রী চাইছি, যারা এই কাজটা করে দেবে। এবং আমি বিশ্বাস করি এখনো, যে কাজটা করেছিলাম, যাদের নিয়ে করেছিলাম, তারা সেই স্টাডিদের থেকে ভালো করেছে। সেই জন্যে যখন ইন্দ্র দেখতে এলো মনসামঙ্গল, দেখে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, প্রকাশদা সত্যি আমি ভাবিনি এটা। হ্যাঁ, এটা আমার খুব ভালো, আমি তাদের পেয়েছিলাম। সেইখানে যখন আমি মনুষা খুঁজছি, একদিন ওই একাডেমির সামনে হরির চায়ের দোকানে, যে আমি উজ্জ্বল সে কথা হচ্ছে, ও দাঁড়িয়েছিল, কত কম বলছে তখন। উজ্জ্বল বলল, কি কত দূর এগোচ্ছে? আমি করছি তো, ভাবছি তো, কিন্তু আমি ভাবছি উজ্জ্বলের সঙ্গে কথা বলছি আর আমি ওকে দেখছি। হ্যাঁ, আমি এই তো দারুণ মনুষা হতে পারি। আর ওর ভয়েসটা আমাকে ভীষণভাবে টানলো, যে এরকম একটা হাস্কি ভয়েস, আর এইরকম চোখ, এরকম এটাই তো হলে দারুণ হবে। আমার কাছে এইটাই আমার নাটক নির্মাণের একটা বিরাট যে আমার ঠিক চরিত্র অনুযায়ী যদি শিল্পী পেয়ে যাই, তাহলে সেটা অনেকটা হয়ে যায়। এবং সেটা সন্ধ্যাকে পাওয়াতে মনসামঙ্গল দারুণভাবে হয়ে গেল। স্মরণ করেছ আমায় দেবসভায়, দেবরাজ মরিয়ে মরিয়ে কি কাণ্ড হলো আজ। মনসাকে তো অপদেবী আখ্যা দিয়ে করে রাখা হয়েছিল হন্তাজের দেবী।
মোর কারণে তুমি এখানে এসেছো মনুষা। কে? মনুষা মন্ত্রে বিষ ফুকে হলো জল। জয় মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি। মোর নামে আর ধ্বনি দিবে না, বরং যা ওই হেতালের লাঠিখানা দিয়ে অনেক মেরেছো মোরে, যদি পারো ওই লাঠিখানা দিয়ে মোর মস্তকে আদর বুলাও। আরেকটা কথা কি, আমি আমার শিল্পীদেরকে যে স্বাধীনতাটা দেওয়া থাকে না, তার ফলে তারা যতটা আমাকে ফিডব্যাক দেয়, আমি যেটা ভাবিনি রিহার্সাল করার আগে, সেটা ওদের কাছ থেকে পেয়ে যাই। লোকে মনে করো আমার কিন্তু কিচ্ছু না, ওই আর্টিস্টরা যে ফিডব্যাকটা দেয় না, দারুণ দারুণ ফিডব্যাক। এই প্রসঙ্গে আমাকে একটু বলতে হবে, আপনি কি আরেকটু কিছু বলছেন? আমি না একটু না ইন্টারাপ্ট না, করব। বলো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলি, না হলে আবার মানে ছটফট করছি আমি। সেটা হচ্ছে যে এই যে প্রকাশদা বলছেন যে আমি তো আমার মাপটা জানি, এবং আমি তো জানি আমি স্টারদের সাথে কাজ করলে কি হবে। এখানে কিন্তু একটা অন্য কথা আসলে আছে, যে কথাটা আমার কাছে এইভাবে আসছে, সেটা হচ্ছে যে প্রকাশদার একটা নিজস্ব ঘরানা আছে। প্রকাশদা একটা গল্প, যেটা এতক্ষণ বললেন যে আমি গল্পটা বলতে চাই এবং সেটা আমি আমার মতো করেই বলতে চাই। এই যে আমার মতো করে বলতে চাই, এইখানটাতে কোনো কম্প্রোমাইজ হবে না। তো এই যে স্ট্রিক্টনেসটা এবং এই যে দৃঢ়তাটা, তার মধ্যে কি অসম্ভব বিনয়। প্রকাশদার এই যে বিষয়টা, এটা আমি কাজ করতে গিয়েও দেখেছি মনসামঙ্গলের সময়। প্রকাশদার ইচ্ছে মতোই কিন্তু আমরা করতাম, কিন্তু আমাদের প্রকাশদা বিন্দুমাত্র বুঝতে দিতেন না যে আসলে আমি তো বিশেষ করে আমার কথা বলবোই। সেটা হচ্ছে যে ওই যে আমরা সবাই রাজা গানটাতে আছে না, যে আমরা সবাই রাজা শেষে চলবো তাঁরই পথে। তো অনেক কিছু করতাম, আর প্রকাশদা আমাকে কোনোদিনই বলেননি যে এইটা করো না। তারপরে ল্যাজে গোবরে হয়ে লাস্টে যখন বাদ দিতে হতো কোথাও একটা, তখন হ্যাঁ করে দেখো না, হ্যাঁ করে দেখো। তো এই যে একটা মানে একটা একদমই অন্য রকমের পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু কাজটা হচ্ছে, যেই কাজটার মধ্যে ফিট করা, একজন অভিনেতাকে ফিট করতে গেলে তাকেও সেই বিনয়ের জমিতে এসে না দাঁড়ালে খুব মুশকিল। প্রকাশদার সাথে কাজ করতে গেলে কিন্তু এইটা আমার মনে হয়েছে খুব বেশি করে। পরবর্তীকালে আমি বুঝেছি, অন্য ডিরেক্টরদের সাথে কাজ করতে গিয়ে বুঝেছি যে প্রকাশদার আদর্শের জায়গাটা এই যে, এবং আদর্শের জমিটাই হচ্ছে বিনয়, আমি কম। এবার যখন আপনি একজন এরকম মানুষের সাথে কাজ করতে যাবেন যিনি বলবেন যে আমি কম, তখন সেইখানে আপনি গিয়ে কিন্তু আমি খুব বেশি এইটা দেখাবার সুযোগ পাবেন না, আপনার লজ্জা করবে তখন। ফলে বড় বড় অভিনেতারাই প্রকাশদার সাথে কাজ করেছেন, কিন্তু প্রকাশদার সেই যে স্বাধীনতা যেটা বলেন প্রকাশদা সবাইকে বলেন যে তোমরা তৈরি করো দৃশ্য, তোমরা করো না, আছি তো। এই যে করোনা আছি তোর মধ্যে যে কত বিশেষভাবে প্রকাশদা থেকে যান, সেইটা আমরা যারা অভিনয় করেছি প্রকাশদার সাথে সেটা জানি। এই যে আসলে কিন্তু যেই কথাটা এই কথাগুলোর মধ্যে থেকে উঠে এলো, সেটা হচ্ছে যে নিজের গল্প বলার যে ঘরানা, যেই পথটা তিনি বেছে নিয়েছেন, সেই পথটার সাথে কোনো ক্রমেই কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। তার জন্যে সামনে যতই লোভ আসুক, বড় অভিনেতাদের সাথে অভিনয় করার কাজ করার একটা লোভ সবার থাকে, তো সেই সব কিছু প্রকাশ ভট্টাচার্যকে ছোঁয় না। তিনি তার একটা জায়গা আছেন, ওইখানেই তিনি থাকেন এবং ওখানে সবাই এসে ওইখানে নিজেদের মতো করে কাজ করে। আমি অন্ততপক্ষে এইভাবে দেখছি। আমি বলছি আমি অভিনেতা বড়, অভিনেতাকে নিয়েই কাজ করি। তাই তো আমি স্টার আর অভিনেতার মধ্যে একটা ফারাক আছে। বাজারে যারা স্টার, মানে কেউ চায় বাজার দর, কিন্তু আমি সেইখানটাই ভয় পাই, কারণ তার অনেক কাজ, সে নিশ্চয়ই বড় শিল্পী বলেই স্টার হয়েছে বড়, আমি সেখানে না। কিন্তু আমার বড় অনেক আছে, যেমনি মনসামঙ্গলে তো আমি পড়েছি, এবং তারপরে যখন একাধিক নাটক করতে বাধ্য হলাম যে এদেরকে বাদ দিয়ে আমি করবো কি করে, তখন আরসি করলাম বা আবৃত্ত তো আমার একটা
মানে ডিম প্রজেক্ট হলো একটা আবৃত্তি যখন করছি, কারণ নাটকটা আমাকে টানলো এই কারণ আমি যখন নাটক আমাকে নাট্যকার শোনান বা সবাই মিলে শুনি, তখন আমি ভাবি এই নাটকের মধ্যে থেকে আমি কি পাবো, আমার কাছে কি এলো, এবং এটা আমার কাছে যদি আসে অন্যের কাছেও আসবে, এটা ডেফিনিট। এই যে একটা যাত্রা শিল্পীর এবং এই যে শিল্পটা, এই শিল্পটাকে তো আজকে ধুয়ে মুছে যাচ্ছে আমাদের আধুনিক, আমরা আধুনিক হচ্ছি, কিন্তু এই যে আমাদের অ্যাকচুয়ালি রুট, সেই রুটটাকে আমরা হারিয়ে ফেলছি। সেইটাই নাটকে ভীষণভাবে ছিল। এবং আমি যখন মঞ্চ পরিকল্পনা করছে সুমন যখন সেটটা করে আমাকে দেখাচ্ছে, করছে, আমি তার সঙ্গে বলছি শুধু ভাঙা বাড়িটা দেখাস না, তুই তার সঙ্গে একটা মাল্টি স্টোরি বিল্ডিং দেখা, তবেই না ভাঙা বাড়িটা এসে, কারণ এই কন্ট্রাস্টটা আমার দরকার। এই কন্ট্রাস্টটা আছে বলেই ওই আবৃত্ত যে ওই যাত্রা শিল্পী, তার ক্রাইসিসটার সঙ্গে একটা মিডিয়ার যে গিমিক, সেটা মিলবে, তা নাহলে মিলবে না। আমি এগুলো কিন্তু খুব বড় বা নয়, এটা অনেক বড় বড় মাপের মানুষকেই আমি দেখেছি এবং তাদের কাছ থেকে শিখেছি বলেই করতে পেরেছি আমি, মানে বাড়তে কিছু, কিন্তু করতে করতে না আমার কাছে একটা আসে, কেন আসে কিভাবে আসে আমি জানি না, কিন্তু আমি পাই। যেমনি আসে করতে করতে আমি একটা জায়গায় ব্যবহার করেছিলাম যে এ চলে যাচ্ছে এ আসছে, দুটো মেয়ে, তোমাদের মনে থাকবে, দুজনেই ছিলে তোমরা, যে ওইখানে আমার কাছে মনে ছিল নারী এই আমার নাটকের ফোকাল পয়েন্ট ওই নারীদের ক্রাইসিসটাকে তুলে ধরা, যে এরা সমাজে কোনো জায়গাটা আমরা দিতে পারলাম না, এই পুরুষতান্ত্রিক সমাজে। প্রত্যেকটা নাটকের একটা ফোকাল পয়েন্ট থাকে, আমাকে এই ফোকাল পয়েন্টটাকে বের করে আনা, এটা আমি চেষ্টা করেছিলাম। এবং এটাই আমি বলছি বারবার, আমি প্রচুর নাটক দেখেছি, দেখা এবং বড় বড় মাপের ডিরেক্টরদের নাটক, এমনকি ছোটদের, এখন ইদানিং তো অনেকের নাটক আমি দেখি এবং দেখতে দেখতে আমার মন ভরে যায় যে তাদের কাজগুলো কি হচ্ছে। তখন ভাবি যে আমরা কি করছি। সত্যি বিশ্বাস করো, এটা আমি একদম অন্তর থেকে বলছি, যে এই যে আমি আবহমান দেখলাম অর্ণ, দেখো মানে কি কাজ করেছে, 3 ঘন্টা একটা ছেলে একক অভিনয় করলো, আমাকে 3 ঘন্টা আমাকে নড়তে দিল না, তখন না মনে হয় বাহ, থিয়েটার এগোচ্ছে। আসল কথা এটা তো একটা প্রতিনিয়ত এগোচ্ছে, এবং এরা এগোলেই আমরা থাকবো। এই যে নাটকে ওরা যদি না আসে, তাহলে একাই যদি চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে, থিয়েটার থাকবে না। এই যে থিয়েটারের একটা বহমান চলা, এটা কিন্তু চলবেই, এবং এটা চালিয়ে নিয়ে যাচ্ছে। অনেক আমাদের ক্রাইসিস, অনেক সমস্যা, অনেক কিছু, কিন্তু তার মধ্যে থেকে এটা চলছে। তাই আমি ওইগুলোকে নিয়ে না খুব, কারণ আমি সবসময় মনে করি যে থিয়েটার একা হয় না, কখনো থিয়েটার একা, আমি বলি একা করে দেবো, মেরে দেবো, হবে না। কোনো কেউ যদি বলে, সে যত বড় মাপেরই হোক, মানে স্বয়ং সৌমিত্রকে মাথায় তুলে নিয়েও বলছি, তিনি একা পারতেন না। তার পাশে যদি তৃপ্তি মিত্র না থাকতেন, তার পাশে যদি গঙ্গাপদ বসু, মনোরঞ্জন ভট্টাচার্য, এরা সব না থাকতেন, বা উৎপল দত্তের পাশে যদি না থাকতেন সমাজে, মানে এরা কিন্তু টোটাল থিয়েটার হচ্ছে একটা এমন একটা যৌথ কাজ, যৌথ ইয়ে, যেটা কেউ যদি বলতে পারবে না যে আমি মেরে দিয়েছি ভাই, হ্যাঁ, তাহলেই সর্বনাশ, তার চেয়ে বোকামি আর কিছু তার সাথে সর্বনাশ, তাহলে তারও সর্বনাশ, থিয়েটারেরও সর্বনাশ হয়ে যাবে, এটা আমার মনে হয়। এখন কিন্তু প্রকাশদা এই যে থিয়েটারের মানে খুব একটা চর্চা, দু রকমের চর্চা হচ্ছে, একটা যেটা আপনি যেরকম ভাবে থিয়েটার করতে চান, যেটা আমরা ভালোবাসি, আর একটা হচ্ছে যে আপনি বিনোদন শব্দটা বলেছেন, কিন্তু বিনোদনের মধ্যে দিয়ে আপনি অনেক কথা এরকম বলেন যে কথাগুলো খুব জরুরি কথা। আপনি এক্ষুনি যে আরশির কথা হলো, আবৃত্তর কথা হলো, মনসামঙ্গলেই বলুন, সমস্ত আমাদের এতে সব রমণী মোহনে সব জায়গাতেই তো কিছু না কিছু আপনি সমাজেরই মানুষের কথা বলছেন, যেগুলো প্রয়োজনীয় কথা। এখন কিন্তু এইরকম থিয়েটারও হচ্ছে যে এই থিয়েটারটা শুধুই বিনোদন, তাতে কোনোই আমাদের এই এখানে একদম শুধুই বিনোদন যদি বলছি, আমাদের এই যে থিয়েটারটার জন্ম, যে থিয়েটারটা আমরা করছি, যেটাকে আমরা বলি গ্রুপ থিয়েটার বলি, বা অন্য থিয়েটার বলি, বা নবনাট্য, যাই যে নামেই ব্যাখ্যা করি, এটা তো এলো একদম মেন স্ট্রিম থিয়েটার, মানে ব্যবসায়িক থিয়েটার থেকে, তো ব্যবসায়িক থিয়েটার, এবং সেখানে ওই ব্যবসায়িক থিয়েটার কিন্তু অনেক
অনেক দিয়েছে আমাদের। হুম, হুম, হুম। আমাদের ওইটা না থাকলে কিন্তু এগোতো না। ওই ব্যবসায়িক থিয়েটারটা সেখানে একজন পুঁজি ইনভেস্ট করতেন, পুঁজি আমি একদম এটা একটা ইন্ডাস্ট্রি যদি ধরি, এবং সেখানে একটা পুঁজি ইনভেস্ট হচ্ছে, সেই পুঁজি এবং দিনের শেষে যিনি পুঁজি ইনভেস্ট করছেন তিনি চান তার পুঁজি উঠে আসুক এবং আরো কিছু টাকা লাভ হোক, তবেই তো সেই পুঁজিটা ইনভেস্ট করবেন। তখন তাকে ভাবতে হতো যে আমি এই পুঁজি তোলার জন্যে আমাকে অনেক সস্তা জিনিসও করতে হবে, আনতে হবে, কারণ এটা আমার চাই। কিন্তু এই থিয়েটারটা, এই গ্রুপ থিয়েটারটা যেদিন থেকে শুরু হলো, গণনাট্যের থেকে আরম্ভ করে স্বাধীনতার পর থেকে বহুরূপীর হাত ধরে, সেখানে তো কিন্তু তারা ভাবলো না বিনোদন, কিন্তু বিনোদনটা সস্তা বিনোদন নয়। ধরো নাটকে লোকশিক্ষা হয়, এবং এবং সেখান থেকে আমি যে করছি, আমি নিজে করেও কি শিক্ষিত হচ্ছি, এবং আমি যাকে দেখাচ্ছি সেও শিক্ষিত হচ্ছে। এই যে পরস্পর দেয়া নেয়া, এটা কিন্তু এই থিয়েটারটা চালু হলো। সেখানে কিন্তু একক মালিক নেই, আমরা সবাই মালিক, আমরা সবাই মিলে একটা কাজ করছি, সেটা নিয়ে এগোচ্ছি, তার মধ্যে একটা আনন্দ আছে, ফেলিওর আছে, সব আছে, কিন্তু বিনোদন আছে। বিনোদন বাদ দিয়ে হবে না, বিনোদনটা মাস্ট, কারণ মানুষ দেখতে এসছে, আনন্দ পেতে এসেছে। সেই আনন্দটা তুমি চোখের জল ফেলেও দিতে পারো, তুমি আবার হো করে হাসিও দিতে পারো, আবার অনেক বিপ্লব করেও দিতে পারো। বিনোদন হবে, দেখতে নাটক অনেক কিছু হতে পারে। বিনোদন তোমাকে মাস্ট, কিন্তু সেটা আমি কিভাবে করছি। এখানে যেহেতু পুঁজির ব্যাপার আছে না, সেহেতু আমাদের এখন যেমনি হয়, আমাদের এই গ্রুপ থিয়েটারটা, এই ব্যবসায়িক থিয়েটার তখন নেই, ব্যবসায়িক থিয়েটার উঠে গেল, এখন এই গ্রুপ থিয়েটার। এই গ্রুপ থিয়েটারের মধ্যেও এখন দুটো ভাগ আছে, ওই একটা ব্যবসায়িক থিয়েটার, আরেকটা গ্রুপ থিয়েটার। গ্রুপ থিয়েটারের মধ্যে ব্যবসায়িক থিয়েটার, হ্যাঁ, তারা কি করছে, আমি এখান থেকে স্টার নেবো, যার বাজার দর আছে, বাজার মানে সিনেমা হিরো বা মুখ নেবো, তাকে নেবো, আর একটা মানে তার নামের টিকিটটা কাটবে। আমি একদম ঘটনা মানে নাম ধরে ধরে বলছি, যে ডিরেক্টরের কোনো নাম কেউ জানে না, সে একটা নাটক করবে, সে একটা স্টার নিয়ে নিল, কি করলো, তাকে নেবো। কারণ ধরো আমি দেবশঙ্কর, এখন দেবশঙ্কর বাজারে খাচ্ছে, আমি দেবশঙ্করকে নেবো। দেবশঙ্করকে নিলে কি হলো, দেবশঙ্করকে দিতে হবে, তখন দিত, এখন আর একটু না বেশি না, 10,000 টাকা দিতে হবে, 500। তার নাটকে বিক্রি, আমি একদম ব্যবসার কথা বলছি, কমার্শিয়াল, তার নাটকে হলে বিক্রি হতো হয়তো ধরো 10,000 টাকা। এবার দেবশঙ্করকে যেই নিলাম, আমার বিক্রিটা বেড়ে গেল 40,000 টাকা, আমি 10,000 টাকা দিলাম, তাহলে আমার গেইন করলাম কত, 20,000 টাকা আমি গেইন করলাম, প্রফিট করলাম। কিন্তু থিয়েটারটা করলাম কি, আমি তো থিয়েটারটা করলাম না, আমি দেবশঙ্করকে বিক্রি করে খেলাম কিছু। এইটাও চলছে, এটা আমি দোষ ইয়ে করছি না কাউকে, কারণ সে তার মতো করে থিয়েটার করছে, এর মতো করছে, কারণ এটা খোলা জায়গা। কিন্তু এইগুলো দিয়ে তো বেশি দিন হয় না, এবং শুধু দেবশঙ্কর বললেই যে থিয়েটার বিক্রি হয়ে যাবে তা তো না, সেটা এখন প্রমাণ হচ্ছে, হবে। নাটকটা খুব ভালো হতে হবে, এবং সবচাইতে বড় প্রচার হচ্ছে মাউথ পাবলিসিটি। মানুষ, দর্শক বেরিয়ে লোককে যে বলে দারুণ দেখলাম, কি ভালো লাগলাম, এর থেকে বড় প্রচার আর কিছু নেই। ওই যে যেটা শুরুতেই আমি বললাম, যে নাটকটা দেখে বেরিয়ে আসার সময় কি অসাধারণ প্রযোজনা, এই কি অসাধারণ ডিরেকশন, কি অসাধারণ অভিনয়, কি অসাধারণ স্ক্রিপ্ট, এইসব নয়, নাটকটা একটা ভালো নাটক দেখে বেরোলাম, এইটা দর্শকের মনে হয়। এটা ছুটছে বলেই না হচ্ছে, আবার কারণ আমাদের প্রতি মাসে প্রতিদিন নতুন নাটক তৈরি হচ্ছে, তাহলে কটা নাটক টিকে থাকছে আর কটা নাটক টিকে থাকছে না, ব্যবসায়িক কারণে মানে লাভের কারণে থিয়েটার করা। তো যেটা আপনি বললেন এক্ষুনি, যে 40,000 টাকা দেবশঙ্কর হালদারকে 10,000 টাকা রেমুনারেশন দিয়ে একটা থিয়েটার যদি 40,000 টাকা টিকিট বিক্রি করা যায়, তাহলে সেটাতে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও আছে, মানে এরকম ভাবেও থিয়েটার হয়। আবার আমাদের মতো অনেকে আছে যে যারা থিয়েটার করতে গিয়ে ঘটি বাটি বিক্রি করে দেয়, তবু তারা থিয়েটার করবে, তবু তাদের কথা বলার ইচ্ছে, যে কথাগুলো বলার দরকার সেগুলো তারা বলবে। তো আমি নিশ্চিত যে রিঙ্কুদি চুপটি করে পাশে বসে আছে, রিঙ্কুদি তোমার এরকম অভিজ্ঞতা আছে,
তুমি এটা বলো যে প্রকাশদার সাথে সংসার করা তো সহজ কথা একটা নয়, এটা তো আমরা জানি। 40 বছর হলো। বাপরে, শুধুমাত্র এই কারণেই পুরস্কার পাওয়া আছে। আর এটা তোমাদের এই যে তোমাদের একসাথে যাওয়া যাপনটা দুজনের থিয়েটার নিয়ে, এইটা একটা শিক্ষা, এটাই একটা শিক্ষা যে কিভাবে, এবং কি সুন্দর একটা ব্যাপার যে রিঙ্কুদি প্রকাশদা রিঙ্কুদি দুটো নাম এক পর পর আসে। তো এই যে লাভের বিষয়টা বললো, তুমি ওই শুরুর দিকে তোমার যে 2 টাকার গল্পটা একটু বলো, সবার মনে হয় যে সেটা আমাদের 84 সালে তো আমি নান্দিকারে গেলাম, তারপরে 85-তে বিয়ে হলো ওর সঙ্গে, কোনো সেক্রেটারি তো নান্দিকারে, হ্যাঁ সেক্রেটারি। আর সেই সময় হনন বেরু নাটকটা হচ্ছে, তো প্রতিদিনও সকাল 7টার সময় বেরিয়ে যেত অফিসে, অনেক দূরে অফিস, তো বেরিয়ে যাচ্ছে অফিস চলে যাচ্ছে আর কি, আমি জানি যে অফিস চলে গেল। তো তারপরে আমাদের বলা হলো, আমি তো নান্দিকারে তখন বললো যে দুপুরবেলা কিন্তু রিহার্সাল আসতে হবে, বাগবাজার রিডিং লাইব্রেরিতে রিহার্সাল আছে, সবাইকে আসতে হবে। আমি তো গেলাম দুপুরবেলা রিহার্সাল, গিয়ে দেখি প্রকাশ ভট্টাচার্য বসে আছে। আমি বলছি, কিরে সকালবেলা অফিস গেল, এখানে কি করে এলো? আমি তখন একজনকে জিজ্ঞেস করলাম, রীনাদি বলেছিলেন একদম, রীনাদি ও কখন এসছে অফিস থেকে? বলে অফিস, ও তো এখানেই আসছে প্রতিদিন সকালবেলা। আমি বললাম সকালবেলা প্রতিদিন এখানে আসে? বলে হ্যাঁ। তো সেই মাসে প্রকাশ ভট্টাচার্য মাইনে পেয়েছিল 2 টাকা। আমার বাবা শুনে বলেছিলেন, হ্যাঁ রে চাকরিটা থাকবে তো, এইরকম। তার জন্য হেসে হেসে বলছো, তারপর তখন তোমার কি? না তখন কিছু হয়নি, আমি তখন ভাবলাম কি যে মানে এরকম হয়, মানে থতমত খাওয়া অবস্থা, মানে আমি তো ছোটবেলা থেকে এগুলো দেখে অভ্যস্ত নই। আমি ওর সঙ্গে বিয়ে হওয়ার পরে এগুলো দেখছি যখন, তখন মানে ভরকে যায় না মানুষ, ভরকে যাচ্ছে, ধীরে ধীরে অভ্যেস, তারপর ধীরে ধীরে একদম অভ্যেস হয়ে গেল যে এটা হয়, এটা হবে, এরকমই হবে এবং এইটা এইভাবেই চলতে হবে। যদি তুমি তাতে পার্টিসিপেটও করেছো, তুমি অংশগ্রহণ করেছো, তুমি ধরো ভাই যখন ছোট তখন সে বাড়িতে থাকছে, তুমি থিয়েটার করতে চলে যাচ্ছ, আমার শাশুড়ি যা এরা ভীষণ ভাবে আমাকে সাহায্য করেছেন, এটা তো মানে অনস্বীকার্য আর কি, মানে এটা স্বীকার করতেই হবে আমাকে। আরেকটা যে আমার ছেলেটা বড় ভালো ছিল, ভীষণ ভালো ছিল। তা ওর 2 বছর বয়স যখন, তখন ও অন্য থিয়েটারে কিছু মানুষ এসেছিলেন আর কি বাংলাদেশ থেকে, তাদের নিয়ে ও শান্তিনিকেতনে যাবে, এদিকে আমার ছেলের পক্স হয়েছে। ও সমানে বলছে বাবাজি তুমি যেও না, বাবাজি তুমি যেও না, কিন্তু ও ভীষণ কষ্ট পাচ্ছে, আমি তাকিয়ে দেখছি ওর দিকে তাকিয়ে, কিন্তু ওকে যেতেই হবে, কারণ বলা আছে তাদের নিয়ে যাওয়া, কেউ নেই যে নিয়ে যাবে। সেই কষ্টটা নিয়ে কিন্তু ও চলে গেল, সেটা আমি ভীষণভাবে ফিল করেছিলাম, আর এটা মেনেও নিয়েছিলাম, কারণ আমার শাশুড়িকে দেখতাম উনি খুব মেনে নিতেন সবকিছু। হ্যাঁ মানে আমি বলছি যেটা, যে এই যে 2 টাকা কথা এলো বা ইয়ে হলো, থিয়েটার যেমন নেয় না প্রত্যেকের থেকে, ফিরিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি তখন শিখছি তো, আমি শিক্ষার্থী, এবং আমি যখন ওই যে থিয়েটারটা মাউন্ট হচ্ছে, সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি থাকতে থেকেছিলাম, তাতে আমার আজকে আমার তার বেনিফিট আমি পাচ্ছি, মানে তখন ইনভেস্ট করেছিলাম, এখন তার গেইন করছি, কমার্শিয়াল ইয়েতেই বলছি। কিন্তু থিয়েটার এমনই জিনিস, যে থিয়েটার কেন যে কোনো জিনিসই তুমি সৎভাবে এবং বিশ্বাস করে সেই কাজটা করো, সেই কাজটাও তোমায় ফিরিয়ে দেবে। আজকে বলতে নেই আমি আমার চাকরি গেছে, সেটা এই কারণে, থিয়েটারের কারণে যায়নি, এবং সবচাইতে এই যে অফিসে যেতাম না, ইয়ে করতাম, কিন্তু যেদিন যেতাম এত পরিশ্রম করে কাজটা করতাম না, অফিস আমাকে খুব ভালোবাসতো, যার ফলে অফিস যখন সব ছাঁটাই করছে, শেষ ব্যক্তি ছাঁটাই হয়েছে আমি, দেখেছো, শেষ ব্যক্তি। এইটা হচ্ছে প্রকাশ ভট্টাচার্য। আমাকে সবাই মনে করেছিল বোধহয় প্রথম বিহারিসটা প্রকাশ ভট্টাচার্য দিয়ে দেবে, কিন্তু আমাকে অফিসও ছাড়িনি, আমিও ছাড়িনি, কিন্তু আমি কাজ করে গেছি। কিন্তু তারপর এই 94 সালে আমার চাকরি যখন চলে গেল, তারপর তখন আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, তবে ইয়ে হয়েছে, ওরা বাংলাদেশে গেছে, আমি এয়ারপোর্টে ওদেরকে নিতে গেছি, হ্যাঁ,
এয়ারপোর্টে নামিয়েছে, নেমেছে, আমি বললাম আমার চাকরি চলে গেছে। আরে ভয়ঙ্কর ব্যাপার। এবং তখন আমার পুরো মানে পায়ের, আমার তখন এবার- শুধু পায়ের নিচের মাটিটা এবং সরে গেল, আমি তখন- এবং আমি তখন ভাবলাম যে আমার ভাগ্যিস আমার বাবা মা বেঁচে নেই। হ্যাঁ, কিন্তু আমার মানে মধ্যে তাই- কোনো রকম না আমার মধ্যে তাদের কোনো কষ্টটা রকম আমি তখন feel করছি। কোনো রকম আমার মধ্যে ভয় বা কি বলবো, কারণ তখন আমার তো সংসার শুধু আমি, আমার বউ, আমার ছেলে নয়, হুম। তখন আমার বৌদি ছিল, ভাইপো ছিল, মা ছিল, ভাই ছিল, সবাই আছে। মানে এই থিয়েটার, আমি এত সম্মান করে বলছি, থিয়েটার আমায় খাইয়েছে। থিয়েটার এমনই জিনিস যেটা আমি দিয়েছি, থিয়েটার আমাকে তার 10 গুণ ফেরত দিয়েছে। ফেরত দিয়েছে, তাই আজকে আমি থিয়েটার করেই তো আজকে দাঁড়িয়ে আছি, হুম। এবং এখনো পর্যন্ত আছি তো। হুম। কারোর কাছে তো এক কথা হাত পাতি, হাত পাতায় কারোর কাছে হাত, সবাই দিতে চেয়েছিল, অনেস্টলি বলছি, অনেকে অনেকে। আমাকে, আমি মানে বাংলাদেশের হুমায়ুন ফরিদি একজন খুব নাম করা অভিনেতা, সে তো আমি বললো, প্রকাশ দা তোমাকে, তুমি আমার অত খুব বড় স্টার, তুমি তোমার আমাকে নেন, আমার আমি দিতে চাই, আপনারা কিছু নেন, তুমি একটা ব্যবসা তো তুমি কিছু করো একটা। চাকরি চলে যাওয়ার পরে হ্যাঁ, আমি বললাম ওটা তুমি খুব যে- আসতো আমাদের বাড়িতে, ভীষণ হ্যাঁ, ভালোবাসতো। তুমি খুব প্রচুর ভীষণ পয়সা হবে, ভালোবাসে। তা আমি বললাম যে তুমি যে দিতে চেয়েছো এটা আমাকে খুব বড় পাওয়া, কিন্তু যাতে নিতে না হয় এটাও তুমি আশা করো। হ্যাঁ, একদম, হ্যাঁ, মানে আমি কিন্তু এটা আমাকে পেয়েছি, আমি এটা গর্ব করে বলি, ছেলে যখন বলে এমুক করে, আজকে আমি থিয়েটার আমাকে বাঁচিয়েছে, থিয়েটার। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যারা সারাক্ষণ থিয়েটারকে একটা জুজু বানিয়ে রেখে দেয় না, যে নতুন ছেলেমেয়েরা যখন থিয়েটার করতে আসে সব সময় তাদেরকে বলে যে থিয়েটার করা যাবে না, থিয়েটার থেকে রোজগার নেই, থিয়েটার করে সংসার চলবে না, থিয়েটার করে কি হবে, এরকমটা নয়। তুমি যদি যে কোনো ক্ষেত্রে, এই যে প্রকাশদা বলছেন যে শেষ ব্যক্তি ভিআরএস যাকে দেওয়া হয়েছিল, কেন? কারণ তিনি, তার দক্ষতা, তার উপরে তার চাকরি কর্মস্থল এতটা নির্ভরশীল যে শেষ মানুষ তিনি, যিনি যার চাকরি যাচ্ছে, তো সেই সময় তার আগে সবার চাকরি চলে গেছে, তো ক্ষমতার, তার দক্ষতার বিচারে তাকে শেষ জায়গাতে তিনি নির্বাচিত হচ্ছেন। থিয়েটারের ক্ষেত্রেও তাই। আমিও আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে এটাই বলবো, এটা প্রকাশার থেকেই আমার শেখা, যে এই যে তোমাকে এমনভাবে তৈরি করতে হবে নিজেকে যে তুমি করে খেতে পাবে যাতে। হ্যাঁ, তো একটা পাখি যখন শস্য দানা খায়, যে তখন পেট ভরায়, সেও তো খুঁটে খুঁটে ঠুকরে ঠুকরে তার শ্রমটা দেয় ওখানে, এক মনে কোনো দিকে দুনিয়ায় কি হচ্ছে সে আর দেখে না, সে শুধু ঠুকরে যায়, ঠুক 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 করে সে খাবার খেতে থাকে। আমি চতুর্দিকে ঘুরে বেড়াবো আর থিয়েটার থেকে পয়সা রোজগার করবো, এইটা তো হবে না। তোমাকে সবটা ছেড়ে ওখানে যদি তুমি থাকো, তোমাকে থিয়েটার খাওয়াবে, দেবেই দেবে, এবং 10 গুণ, আমি বলছি 1 গুণ না, তুমি যেটা দিয়েছো তার 10 গুণ তুমি পাবেই। মানে আমি পেয়েছি, আমি আমাকে দিয়েই তো বলবো, এরকম আমি যাদের দেখেছি তারাও পেয়েছি সেইভাবেই। মানে আমি যখন থিয়েটার, আমার সৌভাগ্য, আমি যখন থিয়েটারটা এই ছোটবেলাতেই থিয়েটার করছি, অমুক সব করছি, কিন্তু যখন সিরিয়াস থিয়েটারটা নান্দিকারে করতে গেলাম না, প্রথম দিন আমার এটা একটা বিরাট, আমার জীবনে এসব মানুষগুলোকে পাওয়া, তাদেরকে স্মরণ না করলে ভুল হবে। তখন কি থিয়েটারটা, অজিতদা সঙ্গে আলাপ হলো, অজিতদা বললেন ঠিক আছে কাল থেকে এসো নান্দিকারে। গেলাম নান্দিকারের পাশের ঘরে অজিতদা স্ক্রিপ্টের কাজ করছেন, অজিতদা, কেয়াদি আর পরিমলদা, আর বাইরের এদিকের ঘরটায় আমরা সবাই বসে আছি মোড়ার ওপর, সব অফিস থেকে গেছি তো, জুতো পরে মোড়ার ওপর বসে আছি। অজিতদা একটা সিন লিখলেন, হ্যাঁ, লিখে রামমোহন, তখন রামমোহন নিয়ে একটা স্ক্রিপ্ট করছেন, রামমোহনটা নিয়ে না ওই ঘর থেকে এলেন দৌড়ে এই ঘরে, মানে অজিতদা ওইরকম বিশাল চেহারা, ওইরকম আর আমি তো তখন সবে থিয়েটার, আমার তো ভয় বুক দুক করছে, এসব মানুষের কাছে এসছি। এই শোনো তুমি বেড়ে শোনো, এই সবাই শোনো তো, কেমন হলো দেখো তো দৃশ্যটা, বলে উনি দৃশ্যটা পড়ে শোনালেন। অজিতদা পড়ে শোনালেন, ওই বাচনভঙ্গি, ওই অভিনয় প্লাস ওই স্ক্রিপ্ট, সবাই বললো ভালো, আমিও বললাম ভালো হয়েছে না, ঠিক আছে বলতে বলতে চলে যাচ্ছেন। পাশে বাথরুম ছিল, সেই বাথরুমটা সেদিকে কাঁচা সিমেন্ট দিয়ে সিমেন্টিং করা হয়েছে, এবং বাইরে একটা কাগজে লেখা ছিল কেউ বাথরুমে ঢুকবেন না, ঠিক আছে। এবার যার পথে উনি দেখলেন বাথরুমে কতটা কাজ হয়েছে, বলে দরজাটা খুলে দেখলেন ওই কাঁচা সিমেন্টের উপর একটা কাজ জুতোর ছাপ। এই অযোধ্যার চেহারাটা পাল্টে গেল, একদম ফায়ার হয়ে গিয়ে বললেন কে কে গেছিল বাথরুমে, কে কে
সবাই চুপচাপ, কেউ বললো না যাইনি। আপনারা কেউ যাননি? এমনি জুতোর চাপ তো পড়ে গেল, মানে বকুনির চোটে ইয়ে করতে করতে গজগজ করতে করতে আমার পাশের ঘরে চলে গেলেন। আবার মিনিট 10-15 বাদে আবার বেরিয়ে এসছেন। বেরিয়ে এসে বলছে, দেখি সবাই জুতো টুতো আমাকে এরকম। ছাড়বেন না না, আমি বলছি থিয়েটার, আমাকে এই থিয়েটার শিখিয়েছে আমাকে। আমি সেই মানে কি একটা পুঁটি মাছ, সে অযোধ্যাকে আমি জুতো দেখালাম প্রথম দিন গান্ধীবাড়ি। জুতোর ছাপ দিল, প্রত্যেকে জুতোর ছাপ দিল, কারোর জুতোর ছাপের সঙ্গে মিলছে না। আবার গজগজ করতে করতে চলে গেলেন। আবার এসছেন খানিকক্ষণ বাদে, এসে বলছেন, মঞ্জু কোথায়? মঞ্জু ভট্টাচার্য। মঞ্জু ভট্টাচার্য বলে একজন ছিলেন, খুব নাম করা দিয়েছিলেন অভিনেত্রী, ইচ্ছাপুরের রাইফেল ফ্যাক্টরিতে কাজ করতেন, নটি বিনোদিনী তাকে বিনোদিনী করতেন। তখন আমাদের দলের একজন সিনিয়র মেম্বার অরুণ চট্টোপাধ্যায়, তিনি বললেন, মঞ্জু চলে গেছে। তখন বললেন, বড় মঞ্জুর জুতোর ছাপ। তখন অরুণদা মাথা নিচু করে বললেন, অরুণ, হ্যাঁ মঞ্জু একবার বাথরুমে গেছিল বটে। অজিতদা ঘুরে গিয়ে, আপনি এতক্ষণ ধরে এই কথা আমাকে বলেননি? আমার থিয়েটারের 45 মিনিট সময় আপনি কেড়ে নিলেন। হ্যাঁ, আমি খালি ভাবছি বসে বসে যে আমি কাদের সঙ্গে থিয়েটার করি, যারা একটা সত্যি কথা বলে না, সত্যি কথা বলতে পারছি না, ওটাই তো কষ্ট বলে হো হো করে, হ্যাঁ ওটা মঞ্জুর জুতোর চাপ বলে হাসতে হাসতে চলে গেলেন। এই সেদিন শিখলাম থিয়েটারে সত্যি কথা বলতে হবে। থিয়েটারে বলেন, আমাদের কথায় কথায় বলেন, আরে নাটক করিস না, ব্যঙ্গ করে তো, নাটক করিস না, নাটকটাই সত্যি কথা বলা। কি সুন্দর। যে ঘরে বসে আমরা কথা বলছিলাম এতক্ষণ, সেখানে প্রকাশদা একটা খুব মূল্যবান, খুব দামি কথা বলে শেষ করেছেন, প্রসঙ্গ তুলেছেন। সেটা হচ্ছে যে কথায় কথায় আমরা বলি যে নাটক করিস না, তো বড্ড নাটক করে। তো আসলে সেইটা আমরা সেই অর্থে বলি, যে এই অর্থে মানে মিথ্যে কথা বলা বা ভান করা, বনিতা করা, এরকম। কিন্তু আসল নাটক যেটাকে আমরা থিয়েটার বলি, বা আমাদের যে নাটক, সেই নাটক সত্যি কথাই বলে এবং সত্যির কথা বলে। আরো একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যেই ঘরে বসে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আসার পরেই প্রকাশদা বলছিলেন যে সেই ঘরে তৃপ্তি মিত্র রিহার্সাল করেছেন, উষা গাঙ্গুলি এসেছেন রিহার্সাল করতে ওখানে। এমন কোনো মানুষ নেই থিয়েটারে, তিনি তৃপ্তি মিত্র আসতেন, এসে দ্বিতীয় তলায় মাসিমার কাছ থেকে পান খেতেন, খেয়ে ওপরে চলে আসতেন রিহার্সাল করতে। তো সঙ্গে সঙ্গে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি তো একদম খুব হয়ে গেলাম, খুব সচেতন হয়ে গেলাম যে ওরে বাবারে, এটা তো প্রকাশদার ঘর, প্রকাশদার বাড়ি, আমাদের প্রকাশদার বাড়ি, এটার সঙ্গে সঙ্গে এটা তো একটা থিয়েটারের আতুর ঘরও বটে। তো এখান থেকে প্রচুর থিয়েটারের জন্ম হয়েছে। সেই সূত্রেই আমার মনে হয়েছে যে এবার একটু খোলামেলা জায়গায় এসেছি, ছাদটাও খুব সুন্দর, এখানে প্রকাশদা ঘুরে বেড়ান না জানি কত, এখান থেকে নাটকের কথা, নাটকে কি গান ব্যবহার হবে, কোন আলো ব্যবহার হবে, কে কে অভিনয় করবে, এই ছাদের মধ্যে হয়তো সেই সব কথা ভেবেছেন মানুষটা কতবার। তো এই ছাদে আসার পরে আমার মনে হয়েছে যে এইবারে আমরা একটু প্রকাশদার একদম শুরুর দিকে জীবনের কথায় চলে যাই, যে কিভাবে থিয়েটারে এলেন। প্রকাশদার বড় হওয়াটা এবং প্রকাশদার পারিবারিক দিকটাও কিন্তু ভীষণই সমৃদ্ধ একটা পরিবার, ভীষণই জরুরি জানা তার সম্পর্কে, সেই পরিবার সম্পর্কে, পরিবারের মানুষ সম্পর্কে। শুধু প্রকাশদা না, এক্ষেত্রে রিঙ্কুদির পরিবারের কথাও আমাদের জানতে হবে। তো একদম সেই ছোটবেলার প্রকাশদার গল্প দিয়ে শুরু করি। বরণ, আমি বড় হয়েছি মানে আমার পেয়েছি, আমি তো এসছি, আমার বাবা ছিলেন বিখ্যাত গায়ক সেই সময়। সেই সময় বিখ্যাত গায়ক গৌরীকেদার ভট্টাচার্য। সেই সময় হেন শিল্পী নেই, হেমন্ত মুখোপাধ্যায়, গোপেন মল্লিক, কমল দাশগুপ্ত, ফিরোজা বেগম, সবাই আমার বাড়িতে আসতেন, বাবার সঙ্গে আড্ডা হতো। বাড়িতে মানে কি এখানে? তখন আমরা ওই বাড়িটাই থাকতাম, আগের বাড়িটা। হ্যাঁ, যাই হোক, কিন্তু আসতেন। আর এইখানে এই বাড়িতেও এসছেন পরে, তা আসতেন। আমার মনে আছে এইখানে আমার স্ট্রিট থানায় ফাংশন, বাবা গাইতে যাবে, বাবা গাইছে আর আমাকে আলপনা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে ঘুরছেন। হ্যাঁ, মানে এইরকম। গান শিখতেন না আপনি? গান গাওয়ার না, ওইটা আমার বাবা কখনোই কাউকে গান শেখাননি। বাবা বলতে পড়াশোনা করো, গান শিখতে হবে না।
হুম, কিন্তু তবু আমার অন্যান্য ভাইরা খুব ভালো গাইতো, আমি পারতাম না। হুম। যাই হোক, তো বাবা কাছে এইটা করতে করতে এই পরিবেশে বড় হওয়া, এবং যেহেতু আমরা অনেক ভাই, হুম। যেহেতু আমরা ছোটবেলা থেকেই আমরা নিজেরাই একটা থিয়েটার দল করে ফেলেছিলাম, সপ্তপেচির আসর। হুম। সেই সপ্তপেচির আসরে আমরা নাটক করতাম। হুম। দুটো ঘরের মাঝখানে একটা চৌকি ফেলে বিছনার চাদর দিয়ে পর্দা দিয়ে হ্যাঁ, আমরা অভিনয় করতাম। হ্যাঁ। লোকে দেখতো, হুম, ভালো লাগতো। হুম, এই করতে করতে একটু যখন বড় হলাম, ক্লাস 6-7 পড়ি, হুম। আমার সৌভাগ্য হলো চলচ্চিত্রে অভিনয় করার, এবং কার সঙ্গে না, উত্তম কুমারের সঙ্গে। হ্যাঁ, মানে মানে মানুষটার জীবনে ছোটখাটো কোনো কথা নেই। উনি যদিও সত্যি সবসময় জীবনে বলেন যে আমি তো এইটুকু এতটুকু মানুষ, আমি তো চুনোপুটি, আমার তো মাপ খুব ছোট। তো এইরকম কথা বলতে বলতে আমার সৌভাগ্য হলো উত্তম কুমারের সাথে অভিনয় করার। এবং হ্যাঁ, উত্তম কুমারের বলো, সঙ্গে বলুন। একাধিক ছবি, হুম, অবাক পৃথিবী, রাজা সাজা, হুম, চুনো বরণ নারী, হুম, এরকম প্রচুর ছবিতে অভিনয় করেছিলাম। হুম। উত্তম কুমার আমাকে ডাকতেন বাতাস বলে, আচ্ছা। যেহেতু হ্যাঁ হুম। আমার দাদা ছিল আকাশ, ও। আকাশ তার আমাকে ডাকতো বাতাস, প্রকাশ বলতো না। এবং এরকম উত্তম কুমারের সঙ্গে খুব খুব এবং এত ভালো মানুষটাকে জানতাম, হুম, দেখেছি তাকে। উত্তম কুমার তো তখন আমি 7 পড়ি, উত্তম হুম, কুমারকে হুম, হুম, সবাই আমাকে পাড়ায় হুম, এসে জিজ্ঞেস করতো কার সাথে কি হলো, হুম, হুম। কিন্তু আমাদের মধ্যে কোনো কোনো রকম ব্যাপার হেলদোল নেই। ছিল হ্যাঁ। না। হুম, এই উত্তম কুমার আমাদের এই লাইট ঠিক হচ্ছে, এই হুম, হচ্ছে ফ্লোরে, হুম। উত্তম কুমার আমাদের গান গেয়ে শোনাতেন আচ্ছা। বসে বসে। হুম, অসাধারণ গাইতেন রবীন্দ্রসঙ্গীত, যে হুম, শোনাতেন আমরা হুম, চুপ করে শুনতাম, হুম, মানে ডিরেক্টর হুম, খুব সুবিধে হতো। হুম, তো এইরকম ভাবে বড় হয়েছি। বাবা দেখলেন এ তো খুব মুশকিল, ছেলের তো পড়াশোনার হুম, 12টা বেজে যাচ্ছে, হুম, আমাদের বোর্ডিং এ পাঠিয়ে দিলেন। আর না, যাক ওখান থেকে হেতমপুরে হুম, বীরভূমে, ওখানে গিয়ে পড়াশোনা করে হায়ার সেকেন্ডারি পর আমি কলকাতায় এলাম, এবং এসে আমি নাইটে কলেজ করতাম আর অফিস করতাম। সেই অফিস করতে করতে পাস করে গেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 70 সাল, 69-70। তখন আমার অফিসে রবীন চক্রবর্তী বলে একজন ছিল, সে নান্দিকারে কাজ করতো। তাকে ধরতাম রোজ, যে আমাকে নান্দিকারে ঢুকিয়ে দাও, নান্দিকারে ঢুকিয়ে দাও। ও তার মানে মাথা থেকে ওইটা যায়নি, না ওই না না, তত্ত্ব ওটা ওটা পুষ্পেদের ওটা আমাদের থিয়েটার করার ওটা কথা। আমাদের পরিবারের মধ্যে আছে। আমি নই শুধু, আমার সব হ্যাঁ। ভাই বোনের মধ্যে আছে। তা আমি গেলাম, তা উনি একদিন আমাকে নিয়ে গেলেন অযোধ্যার কাছে, অযোধ্যার সঙ্গে কথা বলে অযোধ্যা খুব ইয়ে আমাকে দলে নিয়ে গেলেন, নান্দিকারে আসতে বললেন। এবং প্রথম দিন, মানে আমি এগুলো আমার জীবনে অভিজ্ঞ পাওয়া। এখন তো সব ওয়ার্কশপ হচ্ছে হুম, চারিদিকে, হুম। কিন্তু এগুলোর ওয়ার্কশপ নয়, এটাই একটা ওয়ার্কশপ। অভিজ্ঞতা, তাই হ্যাঁ, তো। হুম, তা অযোধ্যা পাশের ঘরে স্ক্রিপ্ট লিখছেন, অযোধ্যা, কেয়াদি, পরিমলদা তিনজনে মিলে আছেন। অযোধ্যা বলে যেতেন, আর ওই কেয়াদি আর পরিমলদা লিখতেন। একটা দৃশ্য লেখা হয়েছে, অযোধ্যা দৌড়ে ঘরে এলেন, "এই শোনো শোনো শোনো", খুব প্লিজ থাকতেন সবসময়, এনার্জেটিক খুব। কেমন হয়েছে বলো তো বলে সিনটা শোনালেন। আমরা সবাই বললাম ভালো। আর অজিতদা বলছেন কি বলবো, হুম, হুম, সেই অজিতদাকে দেখেছি। তারপর ওইখানে আমার কাজ হলো, এবার আস্তে আস্তে আমাকে ওই রঙ্গনায় ডবল শো হচ্ছে, বৃহস্পতি শনি রবি রেগুলার শো, টিফিন তৈরি করে দেওয়ার কাজ। হুম। আর্টিস্টদের পাউরুটি টিফিন, গরম পাউরুটি করে হিটারে, হিটার দিয়ে। হিটার। হুম, হ্যাঁ, আমাকে হিটার কিনে দেওয়া হলো, আমি পাউরুটি, ডিম, জ্যাম, জেলি সব নিয়ে যেতাম, হুম, ওই মেখিয়ে ঠোঁয়ায় দিয়ে হুম। সবাইকে সবাইকে দিতে টিফিন হতো। দেওয়া, এটা হচ্ছে হুম, আমার কাজ হুম, থিয়েটার প্রথম। হুম, এর থেকে পদোন্নতি হলো হুম। আমার গ্রিন রুমের দরজা পাহারা দেয়া। আচ্ছা। সেকেন্ড বেল পড়ে গেলে যেন কেউ না ঢোকে ভেতরে, হুম, এবং যদি কেউ আসে হুম, তাকে বলা যে আপনি দেখবেন নাটক, চলুন হুম, আপনাকে বসিয়ে দিচ্ছি। এরকম সময় একদিন একটা ধুতি পাঞ্জাবি ফর্সা দেখতে সৌম্যমূর্তি একজন এসে হাজির। হুম, অজিত আছে? মানে অজিতেশ হুম, বন্দ্যোপাধ্যায়। অজিত আছে? আমি বললাম, আছে, কিন্তু এখন তো দেখা হবে না আপনার সঙ্গে। হুম, আপনি কি নাটক দেখবেন তো? চলুন আমি বসাচ্ছি। এই কথা বলছি, আর অজিতদা সেই সময় না হুম, হাতে একটা শোপকেস নিয়ে ধুতিটাকে লুঙ্গির মতো করে বাথরুমে আসতেন। হুম, হুম। এটা আচ্ছা। হ্যাঁ, ইয়ে হ্যাঁ। ছিল। টা যথারীতি আসতে গেছে, এমন সময় আমাদের কথা হচ্ছে দেখে হুম, অজিতদা শোকেস ফেলে দৌড়ে এসে ভদ্রলোককে পায়ে হাত দিয়ে প্রণাম টনাম করে, হুম, "স্যার আপনি এসে গেছেন স্যার, আপনি যাই শিগগির স্যার শিগগির বসান, হুম। শেষে আপনার সঙ্গে কথা বলবো।" বললো। আমি বললাম যে আজকেই নান্দিকার শেষ আমার, কারণ আমি অজিতদার মাস্টারমশাইকে আটকে দিয়েছি, আমার শেষ। হুম, শো শেষ হয়ে গেল, ভদ্রলোক এলেন ভেতরে, কথা বললেন অজিতদার সঙ্গে। অজিতদা খুব নম্র চিত্তে তার সঙ্গে কথা বললেন। বলার পর চলে যাওয়ার পর আমাকে ডাকলেন অজিতদা, ডেকে বললেন, "উনি কে তুমি জানো?" হুম, আমি বললাম, "না।" হুম।
বলে উনি মহেন্দ্র গুপ্ত। বাপরে। আমি তো মানে কি করব, হ্যাঁ, হুম, আমি বললাম আমি খুব অন্যায় করেছি। বলে না না তুমি ঠিকই করেছো, কিন্তু এই মানুষগুলোকে চিনতে হবে, তুমি থিয়েটার থিয়েটার করবে, করবে, হ্যাঁ, থিয়েটারের চিনতে হবে। হুম, পূর্বসূরীদের জানবে হুম, না, হুম, তারা হুম, কারা তারা। হুম, আহ, এটা একটা শিক্ষা। এরম করতে করতে না অনেক এইভাবেই শিখেছি। লাইটের লাইটের কাজ, হুম, এবার লাইটের আসি, যে একটা কথা, লাইটে একদিন তখন রুদ্রদা শো হচ্ছে, আন্তিগণের শো হবে হলদিয়াতে। হুম। বাদল লাইট অপারেট করতো, বাদল যেতে পারবে না, কে অপারেট করবে? তখন বাদলের পাশে বসে আমি একটু একটু, বাদল বলতো এই ডিমারটা টেনে দাও, ওই ডিমারটা টানো, এসব করতাম। হুম। আমার প্রথম থেকে লাইটটার উপর আমার খুব নেশার মতো হুম। ভালো লাগতো। আমি রুদ্রা জিজ্ঞেস করছি কে যাবে, কে যাবে, কে যাবে, কে পারবে? কেউ বলছে না। আমি তখন হাত তুলে দিয়েছি, আমি পারবো। অবাক হয়ে গিয়ে ভাবছে সেটা পারবে, ভরসা করতে পারছে না, আবার ছাড়তেও পারছে না, কেউ তো কাউকে না কাউকে তো করতে হবে। তখন বললেন ঠিক আছে, তুমি ভালো করে বাদলের কাছ থেকে সব বুঝে নাও, বুঝে নিয়ে তুমি করো। ওখানে লাইট অপারেট করছি হলদিয়া শো, আর প্যান্ডেলের শো তো, প্যান্ডেলের ওই মাচায়, ওই মাটিতে বসে আমাকে ডিমার অপারেট করতে হচ্ছে। মাটিতে বসতে সে যে পাঁচটা উইংসের ধারে, হ্যাঁ, বসে, আর প্রত্যেকে সিনে ঢোকার আগে বা ইয়ে করতে আমার মাঝে মাঝে পিচ চাপড়ে দিয়ে যাচ্ছে সিনিয়ররা। হ্যাঁ, তারা বলছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমি তো করছি, আমিও সাহস ভরে করে যাচ্ছি, করে যাচ্ছি, করে যাচ্ছি। নাটকটা শেষ হলো, এবং নাটকটা শেষ হতো, একটা ফুট লাইট ধরা হতো ক্রেয়নকে। হ্যাঁ, ক্রেয়ন তখন ওই তার ভৃত্যকে বলতো এখন আমার কি কাজ, বলা হতো মন্ত্রিমণ্ডলীর সভা, চলো আমায় নিয়ে চলো বলে কাঁধে হাত দিয়ে ওই যে যত ফুট লাইটে ওকে ধরা হতো, আস্তে আস্তে কার্টেন পড়তো, ফুট লাইটটা কেটে দেওয়া হতো, কার্টেনটা পড়তো, সব পড়েছি। তো লাস্ট তো আনন্দে একটা পেরেছি, বয়সটাও কম ছিল, আমি ওই ডিমারটা কেটেছিলাম, কিন্তু পুরোটা কাটা হয়নি, এবং কার্টেন পড়েছে, কার্টেনের গায়ে ওটা হিট করেছে, লাইটটা অল্প গ্লেয়ারটা এসছে। সবাই যখন আমাকে নিয়ে খুব ভালো বলছে, খুব ইয়ে করছে, আমাকে স্টেজে রুদ্রদা ডাকলেন, বলে পর্দা খুলতে বলে প্রকাশ। এই পর্দাটা জ্বলছে না, পর্দা খোলা হলো, বলে দেখো ফুড লাইটটা জ্বলছে, এটা কার্টেনে পড়লো। প্রকাশ, থিয়েটারে 99% সাকসেস সাকসেস নয়, 100% সাকসেস সাকসেস। এই কথাটা আমি জীবনে ভুলিনি। পুরোটা করতে হবে, হ্যাঁ, পুরোটা না হলে এমনি ওই এক করে, মানে ওই এক গামলা দুধ একটু চুনো পড়ে যাওয়ার মতো, ওইটাই শেষ হয়ে গেল। এই যে মারাত্মক একটা কথা শুনলাম যে 99.99 বলেও কিছু হয় না। আমিও এই কথাটা আমার স্যারের কাছ থেকেও শুনেছি, প্রকাশের কাছ থেকেও আগে শুনেছি। আমরাও যখন কাজ করতে যাই, যখন আমরা নতুনদের সাথে কাজ করি, তখন দেখি যে সবাই ভাবে যে একটু ম্যানেজ করে নেব, যে এইটুকুই তো হয়েছে, তাতে কি আছে, বাকি তো সবটা ঠিকই হয়েছে, তো এইটুকুই তো শুধু ভুল করেছি। তো ওই রকম হয় না আসলে, কারণ যেই দর্শক একবার নাটকটা দেখতে আসছেন, কিন্তু একবারই হয়তো দেখবেন নাটকটা, দ্বিতীয়বার হয়তো দেখার সুযোগ পাবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সেই ঘটনাটা তো সেই দিনে একবারই ঘটবে, আবার তো পরে একটা অন্য নাটক হবে, হয়তো একই গল্প, একই লাইট, তো সেই ক্ষেত্রে সেই 100% অন্তত পক্ষে 100% দেওয়াটাই হচ্ছে থিয়েটার। আমরা এইখানে এই এপিসোডটা শেষ করছি, করে আমরা পরবর্তী রাজনৈতিক থিয়েটার যাপন নিয়ে প্রকাশদার আসছি।